হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পরীক্ষা হয়ে গিয়েছে, তার উপর ভিত্তি করে আমরা একটা সাজেশন দিয়েছিলাম। আশা করি তোমাদের সাজেশনটা কাজে লেগেছে, তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পরীক্ষা ভালো হয়েছে। এবার তোমাদের কেমিস্ট্রি সেকেন্ড পার্টের জন্য একটা সাজেশন দিতে এসেছি, যে পুরো বইয়ের মধ্যে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এবং সারা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এটা দেওয়া হচ্ছে, যে কোন কোন টপিকগুলো পড়লে তোমরা বোর্ডে সেগুলো থেকে কমন পাবা, টেস্ট পেপার ভিত্তিক একটা সাজেশন দেওয়ার চেষ্টা করছি আমরা। তো কেমিস্ট্রি সেকেন্ড পার্টের মধ্যে 5টা চ্যাপ্টার। প্রথম যে চ্যাপ্টার সেটা হচ্ছে পরিবেশ রসায়ন, একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষা অবশ্যই একটা প্রশ্ন পাবা, তোমরা একটা কি দুটোও পেতে পারো পরীক্ষার প্রশ্ন। তো প্রথম যে টপিকটা এই চ্যাপ্টারের মধ্যে গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে গ্যাসের সূত্রাবলী নিয়ে কিছু প্রশ্ন তোমাদের বিভিন্ন বোর্ডে বারবার আসতে দেখা যায়। তার মধ্যে ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে বয়েলের সূত্র, তার থেকে ইম্পর্টেন্ট চার্লসের সূত্র। চার্লসের সূত্রের মধ্যে কিছু গ্রাফ দেখতে পাবো তোমরা, যে চার্লসের সূত্রকে ব্যবহার করে কিভাবে পরম তাপমাত্রা স্কেল বা কেলভিন স্কেল প্রতিষ্ঠা করা যায়, এই ভিত্তিক কিছু প্রশ্ন আসতে পারে। দেন হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র, দ্য মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ল। এটা থেকে বিভিন্ন বোর্ডে বারবার প্রশ্ন আসতে দেখা যায় যে এই গ্যাস মিশ্রণের মোট চাপ কত হবে, আংশিক চাপ কত হবে, এই টপিকটার উপর তুমি একটা ইম্পর্টেন্স দিবা। দেন হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র থেকে মোটামুটি দু একটা বোর্ডে প্রশ্ন এসেছে, আশা করি এবার তোমাদের বিভিন্ন বোর্ডে পরীক্ষায় আসবে। তো গ্রাহামের ব্যাপন সূত্রের দিকে মনোযোগ দিবা, যে গ্যাসের ব্যাপনের হারের সাথে কিভাবে তার আণবিক ভর সম্পর্কিত, এই দিকে কিছু প্রশ্ন দেখা যায়। এছাড়াও পিভি ইকুয়ালস টু এনআরটি, গ্যাসের আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ থেকে বিভিন্ন বোর্ডে প্রশ্ন আসে দেখা যায়, এই টপিকটা দিকে গুরুত্ব দিবা। তো এই ছিল মোটামুটি গ্যাসের সূত্রাবলীর কিছু ইম্পর্টেন্ট টপিক, এগুলোর দিকে একটু ইম্পর্টেন্স দেওয়ার চেষ্টা করব। দ্বিতীয় যে টপিকটা এই চ্যাপ্টারের মধ্যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যেকার যে ক্ল্যাশ। কেন আমাদের নরমাল গ্যাসগুলা আদর্শ গ্যাসের সূত্রগুলি মেনে চলে না, আয়তন ত্রুটি, চাপ ত্রুটি, এই দুটো ত্রুটি নিয়ে আলোচনা করা হয়েছে এবং তার সাথে অ্যাসোসিয়েটেড ভ্যান ডার ওয়ালস সূত্র, ভ্যান ডার ওয়ালস সূত্র কিভাবে বাস্তব গ্যাসের জন্য প্রযোজ্য, এই টপিকটা দিকে গুরুত্ব দিবে। এবং কোন অবস্থায়, কোন বিশেষ অবস্থায় বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের কাছাকাছি আচরণ করবে, ওই অ্যামাগা বক্র ভিত্তিক কিছু প্রশ্ন আছে, এই অ্যাসোসিয়েটেড ভ্যান ডার ওয়ালস সূত্র, অ্যামাগা বক্র, বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস কোন অবস্থায় একে অপরের কাছাকাছি আচরণ করবে, এই ভিত্তিক কিছু প্রশ্ন প্রায় বিভিন্ন বোর্ডে আসতে দেখা যায়। তো এই টপিকটা দিকে একটু মনোযোগ দিবা তোমরা। এই চ্যাপ্টারের মধ্যে পিছন থেকে কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, যেগুলো থেকে ফুল একটা সেট কোশ্চেন নাও পেতে পারো, বাট এক দুইজন প্রশ্ন পেতে পারো। সেগুলো হচ্ছে ওজোন স্তর ক্ষয় কিভাবে হয়, দেন হচ্ছে অ্যাসিড রেইন কেন হয়, দেন হচ্ছে বিওডি কি, সিওডি কি, কেন বিওডি সিওডি থেকে ছোট, ইত্যাদি আলোচনা। এবং আর্সেনিক দূষণের কারণ এবং প্রতিকার, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। আর্সেনিক দূষণে তোমরা একটু মনোযোগ দিবা, কেউ করতে চায় না, কেন করতে চায় আমি বুঝি না, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক। আর্সেনিক দূষণ নিয়ে তোমরা একটু মনোযোগ দিবা, এখান থেকে প্রশ্ন হতে পারে। এই ছিল মোটামুটি ফার্স্ট চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক, গ্যাসের সূত্রাবলীর মধ্যে বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো সূত্র গুরুত্বপূর্ণ না, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র এবং গ্রাহামের ব্যাপন সূত্র। এখান থেকে তোমরা যেকোনো একটা থেকে অবশ্যই প্রশ্ন পাবা। আমি সাজেস্ট করব তোমরা গ্রাহামের ব্যাপন সূত্র এবং ডাল্টনের আংশিক চাপ সূত্রের দিকে মনোযোগ দিয়ে যাও। এই চ্যাপ্টারের পরে সবচেয়ে বড় চ্যাপ্টার কেমিস্ট্রি সেকেন্ড পার্টে, সেটা হচ্ছে জৈব যৌগ। জৈব যৌগ নিয়ে আসলে সাজেশন দিতে আমি নিজেকে বিব্রত বোধ করি, বিকজ আমার ফেভারিট টপিক এবং অনেক কিছু এর মধ্যে ইম্পর্টেন্ট। আশা করি তোমাদের সাজেশন কাজে লাগবে, চেষ্টা করছি সাজেশন দেওয়ার জৈব যৌগ থেকে। প্রথম যে ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে সমানুকরণ, সমানুতা। সমানুতার মধ্যে বিশেষ করে টটোমারিজম সমানুতা, আলোক সমানুতা এবং জ্যামিতিক সমানুতা, এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্নের সম্ভাবনা খুব বেশি। যে নিচের কোন উদ্দীপকে কিছু যৌগ দিয়ে বলবে যে উদ্দীপকের এই যৌগটি জ্যামিতিক সমানুতা দিবে নাকি আলোক সমানুতা দিবে, বা টটোমারিজম প্রদর্শন করে তার ব্যাখ্যা দাও, ইত্যাদি আলোচনা। মেসো যৌগ কি, রেসিমিক মিশ্রণ কি, এই ভিত্তিক কিছু প্রশ্ন তোমাদের জৈব যৌগ থেকে প্রায় আসতে দেখা যায়। দ্বিতীয় যে ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে মার্কনিকক নীতি, অ্যান্টি মার্কনিকক নীতি, খারাসের নীতি, কখন কোনটি প্রধান উৎপাদ হবে, কোনটি অপ্রধান উৎপাদ হবে, এই ভিত্তিক কিছু প্রশ্ন পরীক্ষায় আসতে দেখা যায়। এবং মার্কনিকক বা অ্যান্টি মার্কনিককের মেকানিজম, বিশেষ করে মার্কনিককের মেকানিজম অনেকেই বলতে আমাকে শোনা যায় যে ভাইয়া মেকানিজম পরীক্ষায় আসবে কি আসবে না, বোর্ডে কিন্তু মেকানিজম আসে। আমি নিজে দেখেছি মার্কনিককের মেকানিজম অথবা SN1 SN2 লিটার মেকানিজম পরীক্ষায় আসতে দেখা যায়, ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন নাইট্রেশনের মেকানিজম আসতে দেখা যায়। সো মেকানিজম পরীক্ষায় আসতে দেখা যায়, মেকানিজম থেকে গুরুত্ব দিবে তোমরা। তাহলে মার্কনিকক নীতি ইম্পর্টেন্ট, অ্যান্টি মার্কনিকক নীতি, তাদের ক্রিয়া কৌশল, কেন কোনটি প্রধান উৎপাদ অপ্রধান উৎপাদ, এই ভিত্তিক কিছু আলোচনা বই করা আছে। আশা করি এই টপিকটা থেকে তোমরা গুরুত্ব দিবে। তারপর হচ্ছে সাইজোফিনিটি একটা নীতি আছে, বিট অপসারণ বিক্রিয়া, এই বিক্রিয়াটা, এই প্রক্রিয়াটা নিয়ে পরীক্ষা প্রশ্ন আসতে দেখা যায়। এই ছিল কিছু নীতি, এগুলো থেকে গুরুত্ব দিবা। আরেকটা হচ্ছে অ্যালকিন থেকে কিছু প্রশ্ন আসতে দেখা যায়। অ্যালকেন থেকেও আসে, কম আসে, বাট অ্যালকিন থেকে বেশি আসে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন অ্যালকিন ইজ the ozonolysis of alkene. অ্যালকেনকে ওজোনোলাইসিস করলে কোন উৎপাদ পাওয়া যায়, কোন উৎপাদটা এদের মধ্যে কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, কোনটি টলেন বিক্রিয়া দেয়, কোনটি ফেরিন বিক্রিয়া দেয়, এই দিকে একটা কম্পোজিট কোশ্চেন আসতে পারে। তো এই যে টপিকগুলো বললাম, অ্যালকিন, অ্যালডিহাইড কিটো তৈরি হচ্ছে ওজোনোলাইসিস করার ফলে,
কোনটি হ্যালোফর্ম দেয়, টলিন দেয়, ফেরিন দেয়, এই উপাদানগুলোকে অ্যারেঞ্জ করে একটা প্রশ্ন হতে পারে। এই টপিকটা থেকে তোমরা গুরুত্ব দিবে। অ্যালকাইনের ওজোনালাইসিস থেকে প্রশ্ন আসতে পারে, বাট একটু কম গুরুত্বপূর্ণ। অ্যালকিন থেকে বেশি গুরুত্বপূর্ণ ওজোনালাইসিসে। ওজোনালাইসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক। অ্যালকিনের গুরুত্ব দিবে। অ্যালকিনের পলিমার কণা থেকেও কিছু ছোট ছোট প্রশ্ন আসে দেখা যায়, বাট অত ইম্পর্টেন্ট না, বাট করে যাবে। বিশেষ করে পিভিসি, পলিস্টাইরিন এন্ড টেফলন কোনটাকে কি কোন বিক্রিয়া দিয়ে তৈরি করা হয়, তাদের মনোমার কি এবং তাদের ব্যবহার কি, খুব ইম্পর্টেন্ট। ব্যবহারগুলো কেউ করে না, আশা করি তোমরা করে যাবে। ব্যবহার থেকে প্রশ্ন হয়। এই ছিল অ্যালকিন থেকে প্রশ্ন। অ্যালকাইনের মধ্যে ওজোনালাইসিস ইম্পর্টেন্ট। জারণ বিক্রিয়া খুব একটা ইম্পর্টেন্ট না। দেখে যেতে পারো যে অ্যালকাইনকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলে কি উৎপন্ন হয়। The most important term in alkene is alkyne হচ্ছে alkyne 1 আর alkyne 2 এর মধ্যে পার্থক্য। alkyne 1 এবং alkyne 2 এর মধ্যে কিছু বেসিক ইম্পর্টেন্ট রিঅ্যাকশন আছে যে বিক্রিয়াগুলো alkyne 1 হয়তো দেয়, alkyne 2 দেয় না। কেন দেয় না, কেন alkyne 1 অম্লধর্মী, এই দিকে কিছু প্রশ্ন পরীক্ষায় আসে। অ্যালকাইনের পরে যে টপিকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড এবং অ্যালকোহল এটাকে মিক্স করে প্রশ্ন আসতে পারে। অ্যালকোহল থেকে অনেক প্রশ্ন বোর্ডে, বিভিন্ন বোর্ডে আসতে দেখা যায়। তোমরা অ্যালকোহলের দিকে ইম্পর্টেন্স দিবা, বিশেষ করে প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, টারশিয়ারি অ্যালকোহল, এদেরকে কিভাবে শনাক্তকরণ করা যায়, এদেরকে কিভাবে ডিফারেন্সিয়েট করা যায়, কোন থেকে জারণ করলে কোন উৎপাদ পাওয়া যায়, এই টপিকগুলো ইম্পর্টেন্ট। অ্যালকোহল থেকে তোমরা আশা করি করবা। এবং অ্যালকোহল ইথারের মধ্যে কোনটি দ্রাব্যতা বেশি, কোনটি কার সমাণু, এই ভিত্তিক কিছু প্রশ্ন পরীক্ষায় আসে। অ্যালকোহলের পরে কার্বনের জন্য ইম্পর্টেন্ট অ্যালডিহাইড কিটোন। অ্যালডিহাইড কিটোনের পলিমার খুব গুরুত্বপূর্ণ, যদিও সকল বোর্ডে আসে না, কিছু বোর্ডে ফ্রিকোয়েন্টলি এখান থেকে প্রশ্ন আসে দেখা যায়। অ্যালডিহাইড কিটোনের মধ্যে হেক্সামিন একটা পলিমার, তারপর হচ্ছে গিয়ে নাইলন 66 একটা পলিমার। এই পলিমারগুলোর দিকে তোমরা মনোযোগ দিবা, যে কোনটার ব্যবহার কি সেদিকে মনোযোগ দিবা। এবং অ্যালডিহাইড কিটোনের মধ্যে ডিফারেন্ট পার্থক্যকারী বিক্রিয়া, কিভাবে আমরা অ্যালডিহাইড কিটোনকে পার্থক্যকরণ করতে পারি, অথবা কার্বনাইল মূলককে কিভাবে আইডেন্টিফাই করতে পারি। 2,4-DNPH তোমরা সবাই এই যৌগটাকে চিনো। এই যৌগটাকে দিয়ে কিভাবে অ্যালডিহাইড কিটোনকে শনাক্তকরণ করা যায়, আর এটাকে পার্থক্য করার বিক্রিয়া হচ্ছে একটু আগেই বলেছি টলিন বিক্রিয়া, ফেরিন বিক্রিয়া। এই ভিত্তিক প্রশ্ন কিছু আসলে দেখা যায়। এরপর আসলে হচ্ছে সক্রিয়তা। অ্যালডিহাইড বা কিটোনের মধ্যে কোনটি অধিক সক্রিয়, কোনটি কম সক্রিয়, এই প্রশ্ন পরীক্ষায় আসে। কার্বনাইল যৌগের পরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতির বিক্রিয়াগুলো গুরুত্বপূর্ণ। এছাড়াও কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে সক্রিয়তা, মিথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, কে বেশি সক্রিয়, কে কম সক্রিয়। তারপর ইথানোইক অ্যাসিডের মধ্যে অ্যালডিহাইডের বিক্রিয়া হয়, কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়া হয়, অর্থাৎ মিথানোইক অ্যাসিড একই সাথে বিজারক এবং অ্যাসিড। এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আসে বারবার পরীক্ষায়। এছাড়া বিভিন্ন রকমের অ্যাসিডের সক্রিয়তা, মিথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, ক্লোরোইথানোইক অ্যাসিড, ডাইক্লোরোইথানোইক অ্যাসিড, ট্রাইক্লোরোইথানোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড, কোনটা তীব্র কোনটা দুর্বল, এই ভিত্তিক মানে কোনটা সক্রিয় অ্যাসিড কোনটা একটু কম সক্রিয় অ্যাসিড, এই ভিত্তিক প্রশ্ন পরীক্ষায় আসে। কার্বক্সিলিক অ্যাসিডের পরে যেটা ইম্পর্টেন্ট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক অফ অর্গানিক কেমিস্ট্রি, যেটা বিভিন্ন বোর্ডে পরীক্ষায় আসে, অ্যামিন। অ্যামিনের মধ্যে প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টারশিয়ারি অ্যামিন প্রস্তুতির বিক্রিয়াগুলো খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রাইমারি অ্যামিন প্রস্তুতির কিছু ইম্পর্টেন্ট বিক্রিয়া আছে, সেগুলোর দিকে মনোযোগ দিবা। এবং প্রাইমারি অ্যামিনের কিছু বিক্রিয়া, প্রাইমারি অ্যামিন কার সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করে, সেই বিক্রিয়াগুলো গুরুত্বপূর্ণ, সেখান থেকে প্রশ্ন হয়। প্রাইমারি অ্যামিনের মধ্যে আবার অ্যারোমেটিক অ্যামিন হচ্ছে অ্যানিলিন। অ্যানিলিন থেকে একটা বিশেষ যৌগ তৈরি হয়, ডায়াজোনিয়াম ক্লোরাইড। সো অ্যানিলিন এবং বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে অনেক প্রশ্ন আসে। অ্যানিলিন কোন বিক্রিয়া দেয়, ডায়াজোনিয়াম কোন বিক্রিয়া দেয় না। এই ছিল মোটামুটি কিছু অ্যামিন ভিত্তিক প্রশ্ন, এদিকে আশা করি তোমরা মনোযোগ দিবে। অ্যারোমেটিক যৌগ খুব গুরুত্বপূর্ণ। অ্যারোমেটিক যৌগ থেকে মোটামুটি সকল বোর্ডে প্রশ্ন আসে দেখা যায়। অ্যারোমেটিক যৌগের মধ্যে হাকের নীতি, মানে কোন যৌগ অ্যারোমেটিক হবে, কোন যৌগ অ্যারোমেটিক হবে না, তা হাকের নীতি দিয়ে ব্যাখ্যা করো, এই ভিত্তিক প্রশ্ন আসে। দেন হচ্ছে বেনজিন, টলুইন এবং ফেনল, তিনটা ইম্পর্টেন্ট অ্যারোমেটিক কম্পাউন্ড। কোনটাকে কিভাবে তৈরি করা হয়, বিকজ এই যৌগগুলোর ইন্টারচেঞ্জ খুব ইম্পর্টেন্ট। বলবে বেনজিন থেকে টলুইন তৈরি তিনটি বিক্রিয়া, বা টলুইন থেকে ফেনল তৈরি বিক্রিয়া, বা টলুইন থেকে বেনজিন তৈরি বিক্রিয়া, এরকম বিক্রিয়াগুলোকে অ্যারেঞ্জ করে প্রশ্ন আসতে পারে। সো অ্যারোমেটিক যৌগের মধ্যে বেনজিন, টলুইন, ফেনল এবং ইত্যাদি যেটা বললাম অ্যানিলিন, অ্যারোমেটিক অ্যামিন, এই চারটাকে মিক্স করে প্রশ্ন আসতে পারে, বা একটা থেকে আরেকটা ইন্টার কনভার্সনের প্রশ্ন পরীক্ষায় আসতে দেখা যায়। তো এই অ্যারোমেটিক যৌগগুলোর প্রস্তুতি এবং কে কেমন বিক্রিয়া দেয়, কে কেমন বিক্রিয়া দেয়, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন এবং নাইট্রেশন। এই দুটো বিক্রিয়া ইম্পর্টেন্ট সহকারে করবা তোমরা, খুব গুরুত্বপূর্ণ। তো এদের মধ্যে কোনটি ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া কি উৎপন্ন করে, তার মেকানিজম কি, বিকজ ক্রিয়া কৌশল ফ্রিডেলক্রাফটের ক্ষেত্রে এবং নাইট্রেশনের ক্ষেত্রে আসলে দেখা যায়। সো অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া এবং নাইট্রেশন বিক্রিয়ার ক্রিয়া কৌশলের দিকে তোমরা মনোযোগ দিবে, বিকজ এটা পরীক্ষায় বারবার আসতে দেখা যায়। এবং বেনজিন বলে কোনটি সক্রিয়কারী মূলক, কোনটি নিষ্ক্রিয়কারী মূলক, কেন সক্রিয়কারী মূলক, কেন নিষ্ক্রিয়কারী মূলক, সেই ভিত্তিক প্রশ্ন আসতে দেখা যায়। তোমাদের প্রশ্ন আসতে পারে যে বেনজিন, টলুইন, ফেনল আর অ্যানিলিন বা নাইট্রোবেনজিন এর মধ্যে কোনটি অধিক সক্রিয়, ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া কোনটি কি উৎপন্ন করে, এই ভিত্তিক প্রশ্ন পরীক্ষায় আসে। দেন হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে যে বেনজিন
এবং টলুইন এর পারস্পরিক রূপান্তর অনেক বড় প্রশ্ন আসে দেখা যায়। বেনজিন থেকে কিভাবে টলুইন তৈরি করা যায়, টলুইন থেকে কিভাবে বেনজিন তৈরি করা যায়, এই প্রশ্নটি ইম্পর্টেন্ট, সেটা তোমরা পড়বা। ফেনলের কিছু বিশেষ বিক্রিয়া আছে যেগুলো পরীক্ষায় মোটামুটি আসে, বিভিন্ন বোর্ডে আসে দেখা যায়। সেটা হচ্ছে কোপ বিক্রিয়া আর হচ্ছে রাইমাটাইমাল বিক্রিয়া। এই বিক্রিয়াগুলো ফেনল কিভাবে প্যারাসিটামল অ্যাসপিরিন তৈরি করে, এই বিক্রিয়াগুলো পরীক্ষায় আসে, এদিকে তোমরা মনোযোগ দিবে। অ্যারোমেটিক যৌগের মধ্যে বা বেনজিনের মধ্যে তেমন কিছু নেই ইম্পর্টেন্ট। আর জৈব যৌগের মধ্যে শেষ দিকেও এই টপিকগুলো ছাড়া তেমন গুরুত্বপূর্ণ কিছু নেই। আশা করি তোমরা অ্যারোমেটিক যৌগের দিকে গুরুত্ব দিবে, পুরো অর্গানিক কেমিস্ট্রি দিকে গুরুত্ব দিবে, বিকজ অর্গানিক কেমিস্ট্রি থেকে সর্বনিম্ন 2টি সর্বোচ্চ 3টি প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই পাবে। তো যারা মনে মনে চিন্তা করছো যে আমরা অর্গানিক কেমিস্ট্রি বাদ দিয়ে পরীক্ষায় পাস করার চিন্তায় থাকবো, তাদের জন্য দুর্ভাগ্য। আমার কিছু বলার নেই তাদের জন্য, বিকজ অর্গানিক কেমিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট এন্ড ভেরি ইন্টারেস্টিং। এখান থেকে তোমরা 3টা প্রশ্ন আসবে। যারা অর্গানিক কেমিস্ট্রি দিকে গুরুত্ব দিবে, পুরো অর্গানিক কেমিস্ট্রি দিকে, তারা 3টি প্রশ্নই পারবে। এবং অর্গানিক কেমিস্ট্রি খুব ইজি, একটু মনোযোগ দিয়ে পড়লে তোমরা পারবে। খুব কঠিন কিছু বোর্ডে আসবে না, সিম্পল টপিকগুলো নিয়ে প্রশ্ন আসবে। বোর্ড পরীক্ষার প্রশ্ন তোমরা সবাই দেখেছো, আহামরি কঠিন কোনো প্রশ্ন করবে না, অনেক ডিপ থট থেকে কোনো প্রশ্ন করবে না, একেবারে বেসিক নলেজ কিছু প্রশ্ন তোমাদের করবে, তোমরা সবাই যোগাযোগ পারবে। সো ভয় পাওয়ার কোনো কারণ নেই, একটু মনোযোগ দিয়ে পড়লে হবে। একটু বড় চ্যাপ্টার, একটু মনোযোগ দিয়ে পড়লে মনে থাকবে, সমস্যা নেই। দেন কেমিস্ট্রি সেকেন্ড পার্টের থার্ড চ্যাপ্টার, পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি আমি বলবো সেটি হচ্ছে জারণ বিজারণ। জারণ বিজারণ থেকে পরীক্ষা প্রশ্ন আসে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট এর সাথে, মানে এই জারকের সাথে ফেরাস সালফেট, অক্সালিক অ্যাসিড, হাইড্রোজেন পারঅক্সাইড, এই বিজারকগুলোর বিক্রিয়া দিয়ে তোমাদের বলবো যে এই বিক্রিয়ার সমতা বিধান করো। আয়ন বিন্যাস পদ্ধতিতে বা অর্ধ বিক্রিয়ার সাথে সমতা বিধান করো, এই হচ্ছে এক ধরনের প্রশ্ন। এবং কিছু ম্যাথ আসতে পারে, বিক্রিয়া দিয়ে বলবে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিশুদ্ধতা কত, অক্সালিক অ্যাসিডের বিশুদ্ধতা কত, বা কোনটির ঘনমাত্রা কত, কোনটির পরিমাণ কত, এই ভিত্তিক কিছু প্রশ্ন পরীক্ষা আসতে দেখা যায়। জারণ বিজারণ থেকে অবশ্যই একটা প্রশ্ন তোমরা পাবে আশা করছি। জারণ বিজারণের পরে যে ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে টাইট্রেশন সংক্রান্ত কিছু অঙ্ক। সোডিয়াম কার্বনেট দ্রবণ বা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সাথে HCl এর বিক্রিয়া বা সালফিউরিক অ্যাসিড বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, তাদের সমতা বিধান, এবং উৎপন্ন গ্যাসের আয়তন কত বা কার ঘনমাত্রা কত, এই ভিত্তিক প্রশ্ন পরীক্ষায় বিভিন্ন বোর্ডে আসা দেখা যায়। সো টাইট্রেশনের যে এই অঙ্কগুলো, তাদের দিকে সেগুলো দেখতে তোমরা মনোযোগ দিবা। ppm ঘনমাত্রা, মোলারিটি, এইটার ইন্টার কনভার্সন থেকে প্রশ্ন আসতে পারে যে এই ইনভার্টারের ঘনমাত্রা এত মোলার হলে তার ppm এর ঘনমাত্রা কত, এই ভিত্তিক কিছু প্রশ্ন। বা শতকরা ঘনমাত্রা কত, শতকরা ঘনমাত্রা, মোলারিটি, ppm, এদের মধ্যে ইন্টার কনভার্সন শিখে নিবা সবাই। দেন হচ্ছে এই চ্যাপ্টারের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে অ্যাসিড দ্রবণ দেয়া থাকবে, একটা ক্ষার দ্রবণ দেয়া থাকবে। দুটোকে মিশ্রিত করার ফলে বলবে যে মিশ্রিত দ্রবণের প্রকৃতি কি, মিশ্রিত দ্রবণটি কি অম্লীয় হবে না ক্ষারীয় হবে বা নিরপেক্ষ হবে, তা ব্যাখ্যা করো। এবং অনেক ক্ষেত্রে প্রশ্ন আসতে দেখাও যায় যে এই অ্যাসিড ক্ষার মিশ্রণটির pH কত হবে। বাফারের কথা বলছি না আমি, কিন্তু বাফার ফার্স্ট পার্ট চলে গেছে। যে কোনো একটা অ্যাসিড, স্ট্রং অ্যাসিড আর যে কোনো একটা স্ট্রং বেস, দুটোকে মিশ্রিত করলে তার দ্রবণের ঘনমাত্রা কি হবে বা দ্রবণের প্রকৃতি কি, অম্লীয় হবে না ক্ষারীয় হবে, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তার pH বের করতে আসতে পারে তোমাদের। এই হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক থার্ড চ্যাপ্টারে। এছাড়াও বিয়ার-ল্যাম্বার্ট ল নামে একটা নতুন টপিক আছে, এখান থেকে বিস্তারিত কোনো প্রশ্ন তোমাদের আসবে না, প্রতিপাদন কিছু আসবে না, শুধুমাত্র হচ্ছে যে সূত্র, বিয়ার-ল্যাম্বার্ট ল এর যে ছোট্ট একটা সূত্র আছে, a epsilon bc বা log of 1/t বা log of I0/I, এই যে সূত্রটা দিয়ে তোমাদের ম্যাথ আসবে, তোমাদের ঘনমাত্রা বের করতে বলবে, ট্রান্সপারেন্স বা অ্যাবজর্বেন্স ইত্যাদি দিয়ে তোমাদের ট্রান্সমিটেন্স বা অ্যাবজর্বেন্স দিয়ে তোমাদের বলবে যে ঘনমাত্রা বের করবে। খুব সিম্পল টার্ম, যদিও কোনো বডি খুব একটা অত আসেনি, বাট আশা করছি বিয়ার-ল্যাম্বার্ট থেকে প্রশ্ন এবার আসবে। এই ছিল মোটামুটি থার্ড চ্যাপ্টার, কেমিস্ট্রি সেকেন্ড পার্টের থার্ড চ্যাপ্টার। ফোর্থ চ্যাপ্টার হচ্ছে তড়িৎ রসায়ন। এখান থেকে কিছু কিছু বোর্ডে একটি, অনেক বোর্ডে আমি 2টি প্রশ্ন আসতে দেখেছি। সো এই চ্যাপ্টারটা ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এর দিকে মনোযোগ দিবে। এখান থেকে যেটা ইম্পর্টেন্ট, যে টপিকগুলো ইম্পর্টেন্ট, তার মধ্যে একটা হচ্ছে ফ্যারাডের সূত্র। ফ্যারাডের সূত্র থেকে কিছু ম্যাথ আসতে পারে, তোমাদের উদ্দীপকে একটা তড়িৎ বিশ্লেষণ কোষ দিয়ে বলবে যে এর মধ্যে দিয়ে এতটুকু বিদ্যুৎ প্রবাহিত করা হচ্ছে এত সময় ধরে, তাহলে উৎপন্ন ক্যাথোডিক পদার্থের পরিমাণ কত বা উৎপন্ন গ্যাসের আয়তন এত তাপমাত্রায় এত চাপে কত হবে। তো এই হচ্ছে ফ্যারাডের সূত্র থেকে এক ধরনের প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে তোমাদের একটা তড়িৎ বিশ্লেষণ কোষ দিয়ে বলবে যে উদ্দীপকে তড়িৎ বিশ্লেষণ কোষে কি কি বিক্রিয়া হচ্ছে, অ্যানোডে কি ধরনের জারণ হচ্ছে, ক্যাথোডে কি ধরনের বিজারণ হচ্ছে, বিক্রিয়াগুলোকে সমতা বিধান করে একটা কোষ বিক্রিয়া লিখো। এই ধরনের প্রশ্ন বোর্ডের মধ্যে আসে দেখা যায়, এবং কোন আয়ন আগে যাবে কোন আয়ন পরে যাবে, এই ভিত্তিক একটা প্রশ্ন মোটামুটি আসে। এই ছিল মোটামুটি একটা টপিক ইম্পর্টেন্ট ফোর্থ চ্যাপ্টারের। দেন এই চ্যাপ্টারের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে নার্স ইকুয়েশন ভিত্তিক কিছু অঙ্ক। নার্স সমীকরণ সবাই আমরা জানি যে দুটা ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে যদি আমরা একটা তারকে সংযুক্ত করি তাহলে কি হবে, এদের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। নার্স ইকুয়েশনে কিছু ম্যাথ আসতে পারে তোমাদের, কোষ সংকেত দিয়ে দিবে, দিয়ে বলবে যে কোষ বিক্রিয়া বের করে এই কোষ বিক্রিয়াটির কোষ বিভব বা ইএমএফ নির্ণয় করো।
ঘনমাত্রা দেওয়া থাকবে, তাপমাত্রা দেওয়া থাকবে। এই হচ্ছে এক ধরনের অঙ্ক। আরেকটা বেসিক ইম্পর্টেন্ট টপিক বিভিন্ন বোর্ডে আসে যে এই দ্রবণটা কি এই পাত্রে রাখা যাবে কি যাবে না। যেমন সবাই আমরা জানি যে জিঙ্ক পাত্রে কপার সালফেট রাখা যাবে কি যাবে না, কপার সালফেটকে জিঙ্ক পাত্রে রাখা যাবে কি যাবে না, রাখা যুক্তিসঙ্গত হবে কি হবে না, গাণিতিক ব্যাখ্যা দাও। এই প্রশ্ন বিভিন্ন বোর্ডে বারবার আসে। আশা করি এবারও বিভিন্ন বোর্ডে এই টপিকটা থেকে প্রশ্ন হবে। তো এই ছিল মোটামুটি কেমিস্ট্রি 4th চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট টপিক। এবার আসি দ্য মোস্ট ইম্পর্টেন্ট বাট কেউ করতে চাই না আমরা, সেটা হচ্ছে কেমিস্ট্রি চ্যাপ্টার নাম্বার 5। সবাই বাদ দেই, অনেক ভয়ানক চ্যাপ্টার, অনেক বিভৎস চ্যাপ্টার। এই চ্যাপ্টার কিচ্ছু বুঝি না, এত কিছু করার দরকার নেই। যেগুলো পরীক্ষায় বোর্ডে ইম্পর্টেন্ট সেগুলোর দিকে আপাতত মনোযোগ দাও। অ্যাডমিশনের সময় না হলে পুরো চ্যাপ্টার পড়ো তোমরা। তো এখন আপাতত অবশ্যই 5 নম্বর চ্যাপ্টার করে যাবে, বিকজ আমি বারবার বলি যে যেহেতু 5টা চ্যাপ্টার 8টা কোয়েশ্চেন, অবশ্যই 5 নম্বর চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন হবে। আর যদি ভাগ্য খারাপ থাকে 1টি বা 2টি আসতে পারে। সো এই চ্যাপ্টারকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। একটু মনোযোগ দিয়ে কিছু ইম্পর্টেন্ট টপিক বলি যেগুলোর দিকে চোখ ভুলে যাবে তোমরা। নাম্বার 1 হচ্ছে চ্যাপ্টারের মধ্যে কাঁচ, সিরামিক এবং ইউরিয়া উৎপাদনের মূলনীতি। ইউরিয়া উৎপাদনের মূলনীতি থেকে বিভিন্ন বোর্ডে প্রশ্ন আসে, কাঁচ এবং সিরামিক থেকে আসতে দেখা যায়। সো কোনটা উৎপাদনের মূলনীতি কি এটা তোমরা সবাই মনোযোগ সহকারে করে যাবে, উইথ কেমিক্যাল রিঅ্যাকশন, বিক্রিয়া সহকারে করে যাবে। দেন হচ্ছে চামড়া ট্যানিং এর মূলনীতি, ক্রোমোট্যানিং পদ্ধতি নামে একটা পরীক্ষা আসবে। বিকজ আমরা সবাই জানি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র খুব ইম্পর্টেন্ট একটা হট টপিক। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের রূপপুর প্রকল্প নিয়ে অনেক ঝামেলা হচ্ছে। সো এটা নিয়ে প্রশ্ন হইলেও হতে পারে, আশা করি হবে। ইম্পর্টেন্স সহকারে করে যাবে এবং সবাই জানা উচিত যে কেন কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের পরিবেশের জন্য আসলে কি উপকারী কি অপকারী। আমাদের এই টপিকটা পরে আমাদের সামাজিক সচেতনতার জন্য জানা উচিত। পরীক্ষা তো আছে, হতেই থাকবে পরীক্ষা, বাট আমাদের সামাজিক সচেতনতার জন্য এটা একটা জানা গুরুত্বপূর্ণ। এই ছিল মোটামুটি 5 নম্বর চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট টপিক। একটা সম্পূর্ণ সাজেশন দিতে চেষ্টা করলাম কেমিস্ট্রি সেকেন্ড পার্টের জন্য। সবাই আশা করি ফলো করবা, টেস্ট পেপার দেখবে, বিভিন্ন বোর্ডের প্রশ্ন দেখবে যে কোন বোর্ডে কি আসলো। আশা করি মিল খুঁজে পাবা। যা বললাম বোর্ডের সাথে বোর্ডের আর কি বললাম, সকল বোর্ডের পরীক্ষার্থীদের জন্য খুব কাজে লাগবে জিনিসটি আশা করি। তো সবাই ভালোভাবে পরীক্ষা দিও। ফার্স্ট পার্ট পরীক্ষা আশা করি ভালো হয়েছে, সেকেন্ড পার্ট তার থেকে বেশি ভালো হবে। দোয়া রইল তোমাদের জন্য, আশা করি ভালো থাকবে।